আপনারা শুনছেন ভৌতিক আসর। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন আরেকটি গল্পে। এই গল্পটি একটি ডার্ক রোমান্টিক ফ্যান্টাসি থ্রিলার। গল্পতে থাকবে ডার্ক ফ্যান্টাসি, ভৌতিক রাজ্যের রাজনীতি ও প্রতিহিংসা, এক রহস্যময় নায়িকা যা রক্তে জিনেদের ভবিষ্যৎ লুকানো। এখানে সবাই মুখোশ পরে চলে, কেউ জিন, কেউ মানুষ, আর কেউ কিছুই না অথবা অন্য কিছু। আজকের এই গল্পটি লিখেছেন আমাদের সবার প্রিয় লেখিকা তাসমিয়া তাসনিন প্রিয়া, আর আমি আছি পুরো গল্প জুড়ে ইফতেশাম চৌধুরী ইফতি। ভিডিও সম্পাদনায় রয়েছেন মোহাম্মদ জয়নাল আবেদিন সোহান। চলুন আর দেরি না করে গল্পে যাওয়া যাক। পৃথিবী থেকে সম্পূর্ণ এক আলাদা জগৎ, যার সম্বন্ধে মানুষ আজ অবধি বিশেষ কিছু জানতে পারেনি। যখন কেউ নিঃশব্দে ঘুমায় আর বাতাস হঠাৎ ভারী হয়ে আসে, তখনই নির্দিষ্ট জায়গায় একটা ফাটল খোলে। ফাটলটা খুবই ক্ষণস্থায়ী, অন্ধকারে ঢাকা, শব্দহীন অথচ তীব্রভাবে জীবন্ত। নিচে নেমে গেলেই যা প্রথমে চোখে পড়ে তা কোনো মাটি নয়, বরং জ্বলন্ত ছায়ের মেঘ। প্রতিটি ধাপে আগুন জমে থাকে, আর সে আগুন ছুঁয়ে থাকে হাড়ের মতো শক্ত পাথর রাজপথ। সে পথ ধরে হাঁটলে কেউ আর ফিরে আসে না, কারণ এখানেই শুরু আল খায়াল, জিন রাজ্য, যেটা সময়ের বাইরে দাঁড়িয়ে আছে। এখানে পৃথিবীর মতো দিন রাতের হিসেব নেই, শুধু এক অচল সময় যা গিলে খায় স্মৃতি, শরীর, অনুভব। এখানকার সময় জ্ঞান পৃথিবীর থেকে আলাদা। রাজ্যের আকাশ কালো নয়, বরং লালচে ধোঁয়ার মতো, যেখানে প্রতিটি জলকলিতে দেখা যায় আগুনে পোড়া ছায়াদের মুখ। বাতাস এখানে শব্দে ছোঁয় না, শুধু মাঝে মাঝে ভেসে আসে জিনেদের ফিসফিস শপথের কথা, বিশ্বাস ভঙ্গের কথা, আর এক অজানা কন্যার আগমনের ভবিষ্যৎবাণী। এ রাজ্য পাহাড়গুলো আগুনে তৈরি নয়, বরং তারা প্রাচীন জিনদের মৃতদেহ। হাজার বছর আগের যুদ্ধের পর যাদের কবর দেয়া হয়নি, তাদের হাড়, তাদের ছায়া আর তাদের অভিশাপ মিলে গড়ে উঠেছে পাহাড়গুলো। রাজ্যর কেন্দ্রবিন্দুতে রয়েছে এক অদ্ভুত গম্বুজ, যার ভেতরে সবসময় ঝরে পড়ে আছে ছাই, অথচ কেউ জানে না সেই ছাই আসে কোথা থেকে। কেউ বলে এটা কোনো কুয়ো না, এটা হলো জিন জাতির স্মৃতি। যত বেশি ভুলে যায় তারা নিজেদের পরিচয়, তত বেশি ছাই জমে এই গম্বুজে। আর যখন গম্বুজ ভরে ওঠে, তখন আবার খোলে এক ফাটল, যা ছড়িয়ে পড়ে মানুষের জগতে। এ রাজ্য কোনো মানুষের জন্য নয়, কেউ চাইলেই আসতে পারে, কেউ ভুলে এলেও ফিরে যেতে পারে না। সিংহাসনে বসে আছেন মালিক আল জিন, জিন রাজ্যর সর্বেসর্বা তিনি। ওনার কথাই এখানকার শেষ কথা। পাশে অন্য সিংহাসনে বসে আছেন রানী নূর আল জোহরা। মালিক আল জিন প্রায় 7 ফুট দীর্ঘ, শরীর যেন আগুনে ধোয়া কোনো অন্ধকার পাথরের মতো, চোখ দুটো অগ্নিলাল, যেখানে কেউ তাকালে নিজের ভয় দেখতে পায়। কাঁধে ধোয়া পাকানো, নড়াচড়ার বজ্রের মতো গম্ভীর্য। তার পিঠ জুড়ে কালো চুল কুণ্ডলি পাকিয়ে নেমে গেছে, মাথার দুপাশে ছোট শিং, যা তার রক্তের ভয়াবহর পরিচয়। তার মুখে মৃদু হাসি থাকলেও সে হাসির নিচে চাপা পড়ে আছে সহস্র বছরের নিষ্ঠুরতা। রানী নূর আল জোহরা যেন অন্ধকার জগতের একমাত্র নক্ষত্র। তার ধূসর নীলাভ ত্বক জিনজাতির অহংকার, চোখজোড়া ধোয়াচ্ছন্ন রূপালী, একবার তাকালেই সময় থেমে যেতে চায়। তার চুল পিঠে নেমে আসা রাত্রির মতো কালো, মাঝে মাঝে সোনালি কণার ঝিলিক। পরনে আগুনে বোনা ধোঁয়াময় পোশাক, যা মানুষের চোখে অস্পষ্ট কিন্তু ভয়াবহ সৌন্দর্যের প্রতীক। হাতে রক্তরাঙা রাজদণ্ড, যা তার ক্ষমতা ও শীতল শাসনের চিহ্ন। এই দুই রাজশক্তিকে পাশাপাশি বসে থাকতে দেখলে মনে হয় সময় থেমে গেছে। ভয়, শ্রদ্ধা আর বিস্ময় জমে ওঠে পুরো দরবার। সবাই সিংহাসনের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কারোর চোখে চোখ পরানোর সাহস নেই। রাজপ্রাসাদের গম্বুজ জুড়ে গুমোট নিঃশ্বাসে জমে আছে ভয় আর অনিশ্চয়তা। বিকেল পেরিয়ে গিয়েছে, আকাশ জ্বলে উঠেছে কালচে রং, রক্তরং সন্ধ্যার আলো, কিন্তু তবুও কেউ রাজপুত্র জুলফিকারকে খুঁজে আনতে পারেনি। দরবারে মেঝেতে নেমে এসেছে নিস্তব্ধতা। রাজপুত্র জুলফিকার কি কখনো দায়িত্বশীল হবে না রানী? আপনি তো জানেন মহারাজ জুলফিকার। মালিক আল জিন এক হাত তুলে রানীকে থেমে যেতে বললেন। তার চোখে ছিল অব্যক্ত হতাশা আর ক্লান্তি।
মুহূর্তেই নিস্তব্ধটা ছেয়ে গেল চারিদিকে, যেন শব্দ পর্যন্ত ভয় পেতে শুরু করেছে রাজসভার গম্ভীর পরিবেশে। প্রহরী, রাজপুত্র নুসাইরকে ডেকে আনো। জি মহারাজ। প্রহরী কাশেম তৎক্ষণাৎ মাথা নিচু করে আদেশ মানলে এবং দ্রুত পায়ে অন্দর মহলের দিকে ছুটে গেল। কিছুক্ষণের মধ্যে সে ফিরে এলো সঙ্গে রাজপুত্র নুসাইর আল কায়দ। তার প্রবেশ যেন রাজসভায় আলোর ঝলক বয়ে আনল। দীর্ঘদেহী গাঢ় খয়েরি পোশাকে আবৃত, তার চোখে ছিল নিয়ন্ত্রিত আগুনের মতো তেজ, শান্ত কিন্তু ভয়ঙ্কর। তার চিবুক দৃঢ়, কণ্ঠে ভারসাম্যপূর্ণ দৃঢ়তা। নীলাভ ছায়াযুক্ত কালো চুল কাঁধে লুটিয়েছিল, আর গাঢ় বেগুনি চোখের গভীর দৃষ্টিতে একসাথে ছিল জ্ঞান, করুণা আর এক রাজপুত্র সুলভ আত্মবিশ্বাস। নুসাইর দুই ভাইয়ের মধ্যে আগুন গুনে গরিমায় যেন সমস্ত রাজ্যর ভার তার কাঁধে তুলে নেওয়ার মতো যোগ্য। বুদ্ধি, শক্তি, সৌন্দর্য সবই তার মধ্যে ঈশ্বর চিহ্নের মতো বিধৃত। রাজনীতির মারপ্যাচ বোঝে, পিতার আদেশ মানে, প্রজাদের ভালোবাসে, সত্যিকারের এক আদর্শ জিন। বাবা, নুসাইর সম্মান দেখিয়ে এগিয়ে এলো। তোমার ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না নুসাইর, নিশ্চয় সে আবার সেই নিষিদ্ধ এলাকায় গিয়েছে। মালিকাল জিনের কণ্ঠে ক্লান্তি। নুসাইর মাথা হেট করে বিনয়ের সঙ্গে বলল, আপনি চিন্তা করবেন না বাবা, আমি জুলফিকারকে ফিরিয়ে আনছি। রাজা আর কিছু বললেন না, শুধু তাকিয়ে রইলেন নীরবে। পরক্ষণেই নুসাইর তার চারপাশে এক ধোঁয়ার মেঘ গড়ে তুলল, ঘন কালো নিঃশব্দ, আর ধীরে ধীরে সেই ধোঁয়ার ভেতরে মিলে গেল। রাজসভায় যেন আরও একবার নিস্তব্ধতা নেমে এলো। মালিকার জিনের জীবনে জুলফিকার মানে ক্লান্তি, উৎকণ্ঠা। যদিও যমজ, তবু দুই ভাই যেন সম্পূর্ণ বিপরীত জগতের বাসিন্দা। নুসাইর যে প্রতিটি শ্বাসে রাজপরিবারের মর্যাদা বজায় রাখে, আর জুলফিকার এক বিদ্রোহী সত্তা, এক ভয়ঙ্কর আগুন যে নিয়ম মানে না, প্রজার যন্ত্রণা দেখে হাসে, শক্তিতে দুর্দান্ত, বুদ্ধিতে শানিত, সৌন্দর্যের দুর্নিবার তবু জুলফিকার জিনরাজ্যের এক বেপরোয়া অন্ধকার। বিগত কয়েক মাস ধরে আমার সঙ্গে যা ঘটছে তা কেউ বিশ্বাসই করে না। লেখালেখি করি বলেই সবাই ভাবে আমি নিজের কল্পনায় ডুবে আছি। যে ভয়ঙ্কর অভিজ্ঞতাগুলো আমি অনুভব করি, ওরা ভাবে সেসব আমার মস্তিষ্কের খেলা। কিন্তু আমি জানি, প্রতিদিন রাতে যখন ঘুমাতে যাই, কেউ একজন আসে, অদৃশ্য অথচ কাছে। তার নিঃশ্বাস আমার গায়ে পড়ে, বুকের ওপর চাপ ফেলে। আমি দেখতে পাই না, তবুও সে যেন আমার শরীরের প্রতিটি কোষে ছড়িয়ে থাকে। আমি দম নিতে পারি না, চোখ খুলে থাকলেও কেউ আমার পাশে থাকে। বাসার কেউ বিশ্বাস করে না, বলে আমি নাকি অসুস্থ। তাই একদিন সব শেষ করে দিতে চেয়েছিলাম আমি। এক নিঃশ্বাসে কথাগুলো বলে থেমে গেল রুমনা। রুস্তম আল রুহান তখন নীরবে বসেছিল, চোখে চিন্তার ছাপ। তার সামনে বসে থাকা মেয়েটি আর 10 জন আত্মপ্রবণ নয়, সে কিছু বহন করে এনেছে সঙ্গে, অদৃশ্য কিন্তু ভয়াবহ কিছু। রুস্তম ধীরে ধীরে এক গ্লাস পানি এগিয়ে দিলেন। রুমানা কোনো প্রশ্ন করল না, শুধু গ্লাসটা নিয়ে ঢকঢক করে শেষ করে ফেলল। রুস্তম উঠে দাঁড়ালো। তার চলাফেরায় ছিল আত্মবিশ্বাস, তার গায়ে ধূসর পোশাক, কাদি রুহান পরিবারের পুরনো চিহ্ন, বয়স 60 ছুঁই প্রায়। এই মানুষটার পূর্বপুরুষরা অদৃশ্য জগতের দরজায় হাত রেখে থেকেছে, আর এখন সে উত্তরাধিকার বহন করছে রুস্তম। তিনি বুঝতে পারছেন রুমানার শরীরের মধ্যে কেউ প্রবেশ করেছে, কিন্তু প্রশ্ন হলো কে, কেন, আর সে ঠিক কতটা ভয়ঙ্কর। শান্ত হয়ে বসো, ভয় পেও না। রুস্তম একটি পুরনো কাগজ বের করলেন টেবিলের নিচ থেকে, চামড়ায় মোড়া, কালো রঙের, তার উপর অদ্ভুত হরফে আঁকা ছিল কিছু গূঢ় লেখা। রুমানা কিছু বুঝে ওঠার আগেই জানালার পর্দা তুলে উঠল। বাতাস থেমে গেল, ঘরে বাতি হঠাৎ দপ করে নিভে গেল। ঘরে বাতি নিভে যাওয়ার সঙ্গে সঙ্গে রুমানার শরীর কেঁপে উঠল। সে একটানা কাঁপছিল, যেন ঠান্ডায় নয়, অন্য কোনো জ্বরে আক্রান্ত। তার চোখ হঠাৎ অস্বাভাবিকভাবে বড় হয়ে গেল, আর ঠোঁট কেঁপে উঠল, কিন্তু কণ্ঠ থেকে কোনো শব্দ বেরোল না। রুস্তম আল রুহান টেবিলের নিচ থেকে আরও এক চর্মচিত বাক্স বের করলেন। তার মধ্যে ছিল রুহান বংশের পুরনো প্রতিরক্ষা পাথর, একটি ধূসরাভ রক্তিম জড়রত্ন, যার নাম ছিল খাসম। পাথরটি রুস্তম রুমানার দিকে এগিয়ে ধরতেই ঘরে বাতাস হঠাৎ গাঢ় হয়ে উঠল, যেন অক্সিজেন শেষ হয়ে আসছে। রুমানা আচমকা চিৎকার করে উঠল, না, দিও না, দূরে সরো, এটা, সে জ্বলে যাবে। কণ্ঠটা ছিল না রুমানার নিজের, গলার আওয়াজ যেন কয়েকটি স্তরে চলছিল একসাথে। একটা রুমানার, অন্যটা অতল কোনো পুরুষ কণ্ঠ, আরেকটা নারী জাতীয় বিকৃত ফিসফিস। রুস্তম দৃঢ় গলায় বললেন, তুমি কি? রুমানাকে ছেড়ে দাও, তুমি এখানে তোমার জায়গায় নাও। রুমানা দাঁড়িয়ে গেল, তার দেহটা যেন লম্বা হয়ে উঠেছে,
হাড়ের গঠন বিকৃত, চোখ দুটো রক্তাভ কালো, তার ঠোঁটে ফেটে রক্ত বেরোচ্ছে। রুহান, রক্ত, বহু বছর পর আবার গন্ধ পেলাম তোমার। রুস্তম পাথরটা উঁচু করে ধরলেন। খাসম পাথরটা তখন জ্বলতে শুরু করলো। ধোয়া ছাড়িয়ে আর রোমানার শরীর একবার ঘুরে গিয়ে মেঝেতে পড়ে গেল। কাঁপতে কাঁপতে চিৎকার করে উঠল, যেন তার ভেতরে কেউ ছটফট করছে। পাথরটি তার মাথার কাছে আনতে হঠাৎ কিছু বেরিয়ে এলো। এক ঘন কালো ধোয়ার দল, যার মধ্যে লালচে দুটি চোখ জ্বলছিল। একটি কণ্ঠ ফিস করে বলল, সে আমার, তুমি চাইলেই তাকে বাঁচাতে পারবে না রুস্তম। সে আমাকে চুক্তি দিয়েছে, নিজের অজান্তে। রুস্তম ধীর কণ্ঠে বললেন, চুক্তি না ভাঙলে আমি তোমাকে ছিঁড়ে ফেলবো। তুমি জানো রুহান আর কি করতে পারি? দোহাটা কিছুক্ষণ আকাশে পাক খেয়ে একটা অদৃশ্য টান অনুভব করে আবার রুমানার শরীরের কাছে ফিরে গেল। পাথরের আলো নিভে গেল, রুমানা নিস্তেজ অজ্ঞান হয়ে পড়ল মেঝেতে। রুস্তম তখন জানলার দিকে তাকিয়ে খুব ধীরে বললেন, এই মেয়েটি কিছু লুকিয়ে রেখেছে। এ শুধু আসন নয়, এ গভীর কিছু। তাকে বাঁচাতে হলে অতীত ঘুরতে হবে। নুসাইর সাদা কালো ধোঁয়ার ভেতর দিয়ে একের পর এক অলৌকিক স্তর অতিক্রম করে এগিয়ে চলেছে। চারিদিকের বাতাস ভারী, বিষাক্ত এবং অদ্ভুতভাবে নীরব। এটি জিনরাজ্যের এক ভয়ঙ্কর কোন আল জালিম এলাকা, যেখানে বসবাস করে রাজ্যচ্যুত বিকৃত খারাপ জিনেরা। তারা কারোর নির্দেশ মানে না, রাজপরিবারের প্রতি ঘৃণায় তাদের চোখে জ্বলে। এক সময় ধোঁয়া সরে গেলে সামনে ভেসে উঠল এক নষ্ট ভূখণ্ড। চারপাশে পাথর ছড়ানো, ভূমি ফেটে ফেটে গাঢ় রক্তের মতো তরল বেরিয়ে আসছে। বাতাসে পচা কিছু একটা পোড়া গন্ধ। মৃত ছায়াগুলোর মতো কিছু অদৃশ্য সত্তা দূরে ঘোরাফেরা করছে। চোখে আগুনের রেখা। নুসাইর সাবধানে এক পাথরের আড়ালে দাঁড়ালো। ঠিক তখনই দূরে দেখা গেল এক বিশাল কালো পাথরের উপর বসে আছে রাজপুত্র দুলফিকার। গা ভর্তি ধুলো, চোখে লালচে আভা, ঠোঁটে বিদ্রুপের হাসি। তার সামনে এক বজ্জিন হাঁটু গেড়ে বসে ফিসফিস করে কিছু বলছেন। দুলফিকার তার দিকে তাকিয়ে বলল, আজকে তুমি এসো, আমার ভাই এসেছে। দুলফিকারের কথায় খারাপ জিনটি চলে গেল। নুসাইর ধীরে ধীরে সামনে এলো। দুলফিকার, তুমি এখানে? দুলফিকার মাথা ঘুরে একবার তাকালো। ওহ, আমার প্রিয় যমজ, তুমি কি আমাকে ফের রাজসভায় বন্দি বানাতে এসেছ? তুমি জানো এখানে আসা নিষিদ্ধ। বাবা চিন্তায় আছেন। চলো চলো। দুলফিকার দাঁড়িয়ে পড়ল। তার শরীর থেকে কালচে ধোঁয়া উঠছে। শুধু রাগ নয়, কোনো অজানা শক্তির ঘনত্ব যেন শরীরে ফুটে উঠছে। তুমি জানো না ভাই, এখানে আমার ভালো লাগে। রাষ্ট্রব আমাকে রেত বেঁধে রাখে, এখানে আমি মুক্ত। নুসেরের এবার রূঢ়ভাবে বলল, এই আগুন একদিন তোমাকে পুড়িয়ে দেবে দুলফিকার, এখন চলো। দুলফিকার কিছু বলল না। কিছুক্ষণ চুপ থেকে সে হেসে উঠল। তারপর ধীরে ধীরে বলল, তোমার জন্যই ফিরছি। তারপর তারা ধীরে ধীরে রাজপ্রাসাদের পথে ফিরতে শুরু করলো। রুমানার চোখ ধীরে ধীরে খুলে গেল। অন্ধকার আর জ্বরে ঝাপসা হয়ে থাকা চোখটা ঘরের আলোয় ধীরে ধীরে স্থির হলো। রুস্তম আল রুহান তখনও পাশে বসে, চোখে চিন্তা, মুখে নরম আশ্বাসের রেখা। হঠাৎ ঘাড় ঘুরিয়ে আশেপাশে তাকাতে লাগলো রুমানা। চোখে এক ধরনের আতঙ্ক আর অস্থিরতা। বিছানা থেকে উঠে বসার চেষ্টা করল সে। রুস্তম এগিয়ে এসে শান্ত কণ্ঠে জিজ্ঞাসা করলেন, কি খুঁজছো রুমানা? রুমানা থেমে গেল, শ্বাস টেনে বলল, আমার মনে হচ্ছিল আমি একটা বদ্ধ ঘরে আটকে আছি। কোনো দরজা নেই, জানলা নেই, নিঃশ্বাস নিতে পারছিলাম না। জ্ঞান ফেরার পর বুঝতে চাইছিলাম সত্যি আমি কোথাও আটকে নেই তো। রুস্তম হালকা মাথা নাড়লেন, তার কণ্ঠে স্নিগ্ধ দৃঢ়তা। তুমি এখন নিরাপদ, ভয় পেও না। এখানে কেউ তোমার ক্ষতি করবে না। কিছু সময় দাও নিজেকে। রুমানা চোখ বন্ধ করে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তার কাঁধের কাঁপুনি ধীরে ধীরে থেমে এলো। রুস্তম কিছুক্ষণ নীরব থেকে আবার বললেন, রুমানা, তুমি এখানে আমাকে সব বলনি। তোমার চোখে যে ভয় আমি দেখেছি সেটা সাধারণ কিছু নয়। আমি চিকিৎসক, আমার কাছে গোপন কিছু রাখবে না, এটাই বিশ্বাসই তো এখানে এসছো, তাই না? রুমানা একটু চমকালো না, শুধু মুখ নিচু করে নিঃশব্দে মাথা নাড়ল। তার হাত দুটো একসাথে জড়ো করে বসে রইল বিছানার চাদরে। চোখের কোণ ভিজে যাচ্ছে, তবু সে কথা বলছে না। 4 দিন পর বাড়িতে ফিরেছে আরিবা। পুরো নাম আরিবা আল রুহান। রুহান পরিবারের একমাত্র সন্তান। রূপে গুণে মেয়েটি অনন্যা। কথা বলার ভঙ্গিতে যেন শুধু মধু নিঃসৃত হয়। মেয়েটি ভীষণ মিষ্টি স্বভাবের। আমি জান, কোথায় আপনি? আমার খিদে পেয়েছে। বিশাল বাড়ির এদিক থেকে ওদিকে হেঁটে হেঁটে মাকে খুঁজছে আরিবা। বয়স তার 16 চলছে। কিছুদিন পর 16 পেরিয়ে 17 বছরে পা দিবে। রাজকন্যা, আপনি কি মহোদয়কে খুঁজছেন? গৃহপরিচারিকা হেলেনা, বয়স তার 40 পেরিয়েছে। স্বামী সন্তান কেউ নেই। একা মানুষ। রুহান পরিবারের সাথে থাকেন তিনি।
আরিবাকে ভীষণ ভালোবাসবে তিনি, আর ভালোবেসে রাজকন্যা সম্বোধন করেন। জি, আমি আম্মিজানকে খুঁজছি, আপনি কি ওনাকে দেখেছেন? না রাজকন্যা, আমি তো দেখিনি। ঠিক আছে হেলেনা। হেলেনাকে রেখে আরিবা একা একাই সারা বাড়ি খুঁজতে লাগলো। মনটা তার একটু খারাপ আজকেও আরিবার বাবা মায়ের বয়স নিয়ে কথা উঠেছিল বিদ্যাপীঠে। আরিবার বাবা মায়ের যা বয়স, তাতে আরিবার বয়স হিসাব করলে বলা যায় ষাটোর্ধ্ব বাবার ষোড়শী কন্যা। এত বয়স করে কেন যে বাবা তাকে পৃথিবীর মুখ দেখালো সেসব ভাবতেও ইতস্তত লাগে তার। তবে বদমাস ছেলে মেয়েদের জন্য না ভেবেও পারা যায় না। হ্যাঁ, আমি একটা বিষয় লুকিয়ে গিয়েছি, যদি খুব গুরুত্বপূর্ণ কিছু মনে হয়নি, তবে এখন মনে হচ্ছে গুরুত্বপূর্ণ। রুমানা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল। রুস্তম গভীর মনোযোগ দিয়ে শুনছিল কথা। বলো। আমি একজন লেখক, অল্পবিস্তর লেখালেখি করি, কাল্পনিক অস্তিত্ব নিয়ে লিখতে বেশ আগ্রহ বোধ করি। সেভাবে একদিন আশিকাল জিন নামে একটা গল্প লেখা শুরু করি। বলা বাহুল্য, গল্পে আমি হুবহু জিনের বিষয়ে লিখতে চাইনি, চেয়েছিলাম বাস্তব ও কল্পনার সংমিশ্রণে এক কাল্পনিক অস্তিত্ব ফুটিয়ে তুলতে। কিন্তু গল্পটা লিখতে লিখতে আমি অনুভব করি আমি বাস্তবতা নিয়ে লিখছি। সত্যি সত্যি আমি জিনদের নিয়ে রিসার্চ করতে শুরু করি। এভাবে কিছুদিন চলার পর একদিন রাতে একটা স্বপ্ন দেখলাম। কালো কাপড়ে আবৃত এক যুবক আমাকে বলছিল, আমি কি বিখ্যাত লেখক হতে চাই? আমি লেখক মানুষ, আর আমার চাওয়া একটাই যে আমার লেখা বিখ্যাত হোক। সেই স্বপ্নের ভেতরেও আমি যুবককে তাই বলি। ফলশ্রুতিতে সে আমার থেকে একটা প্রতিশ্রুতি চেয়ে বসে, একটা চুক্তি, এবং সেটা হলো সে সবসময় বংশ পরম্পরায় আমার এবং আমার ভবিষ্যতের প্রজন্মের সাথে থাকবে। আমি কি বুঝে যেন তার চুক্তিতে রাজি হয়ে গেলাম। তারপর স্বপ্নটা ভেঙে গেল। প্রথম স্বপ্নটা নিয়ে ভাবলেও কয়েকদিন পর ভুলে গেলাম, কারণ আমার লেখা এখনও ফেমাস মানে বিখ্যাত হয়নি। তাই সবটাই মনের ভুল ভেবেছিলাম। রুমানের কথায় রুস্তমের কপালে চিন্তার ছাপ স্পষ্ট। রুমানার চোখ মুখ শুকিয়ে গেছে। চোখের বসে কি ভুল করে বসেছে সেসব ভেবেই কান্না পাচ্ছে তার। তুমি নিজেই তাকে তোমার এবং তোমার পরবর্তী প্রজন্মের সাথে থাকার অনুমতি দিয়েছ রুমানা। এখানে আমার কিছু করার নেই, আর সে যা বলেছে তাই হবে। তোমার নাম যশ অবধারিত, হয়তো সময় লাগবে। এখনই অভিশপ্ত জীবন বহন করা ছাড়া তোমার কিছু করার নেই। রুস্তমের কথায় চোখ ছলছল করছে রুমানার। কি হবে এখন? মেয়েটা মুহূর্তে হামা করে কেঁদে উঠল। এর মধ্যেই রুমের দরজা খোলার আওয়াজে পেছনে ফিরে তাকালেন রুস্তম আল রুহান। আব্বাজান। আরিবাকে এই রুমে দেখে চমকালেন রুস্তম। মেয়েকে তিনি কখনো এসবের মাঝে রাখতে চান না। আরিবা, তুমি এখন যাও, আমি একটু পর তোমার সাথে কথা বলবো। আমি জান কথা, আপনি কি জানেন? না। বাবার সাথে কথা বলতে বলতে রুমানার দিকে তাকালো আরিবা। সামনে বসে থাকা রুমানার কপালে অদ্ভুত একটা কালো জ্যোতি দেখা যাচ্ছে। আরিবা কৌতূহল মেটাতে রুমানার দিকে এগোলো। রুস্তমের চেহারা বদলে গেল। রেগে বললেন তিনি, আরিবা, তোমাকে যেতে বলেছি। আরিবা আতকে উঠল বাবার এমন আচরণে। রুমানের দিকে তাকিয়ে বলল সে, আব্বাজান ক্ষমা করবেন, ওনার কপালের মধ্যে কিন্তু একটা আছে। আমাকে স্পর্শ করতে দিন দয়া করে, আমি নিজেকে সামলাতে পারছি না। রুস্তম কিছু বোঝার আগেই আরিবা রুমানার কপালে হাত রাখলো। চমকালো রুমানাও। তার শরীরে অসহ্য যন্ত্রণা অনুভূত হচ্ছে। আরিবার শরীর কেমন কাঁপছে। ঘটনার আকস্মিকতা বোঝার আগেই রুমানা ও আরিবা জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল ফ্লোরে। রুস্তম অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখল একটা কালো অবয়ব আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আগুনেও বাতাস দিয়ে তৈরি প্রাণী আগুনে ভৎস হয়ে গেল। এটা কি বিস্ময়কর নয়? সন্ধ্যা তখন গম্ভীর, আকাশে কালো আর ভারী। দূরে বিজলির চমক খেলে যাচ্ছে সাদা পাথরের গম্বুজে। আলোর রেখা পড়ে পড়ে যেন বিশাল প্রাসাদটাকে আলোকিত করছে কোনো প্রাচীন অভিশাপের জ্যোতিতে। বাতাসে পোড়া মাংস আর ছায়ার গন্ধ, চারপাশ নিস্তব্ধ। সামনে প্রহরীরা মাথা নিচু করে দাঁড়িয়ে, কিন্তু কেউ সাহস করে চোখ তুলে তাকাতে পারছে না। জুলফিকার এসে গেছে। সে ঢুকলো ধীর অথচ নিশ্চিন্ত পায়ে। চুল এলোমেলো, চোখের নিচে ক্লান্তির ছায়া নয়, বরং লুকোনো উন্মাদনা। পোশাকে ধুলো আর খারাপ জিনদের আগুনের চিহ্ন। তার চোখে এখনও লালচে ঝিলিক, যেন কিছু পুড়িয়ে আসার পর জ্বলছে আরও। নুসাইর জুলফিকারকে রাজসভায় পাঠিয়ে দিয়ে নিজেকে কক্ষে চলে গিয়েছে। জুলফিকারকে আসতে দেখে রানী নূর আল জোহরা সামনের সিংহাসন থেকে উঠে দাঁড়ালেন। চোখে বিস্ময়, কিন্তু ঠোঁটে একটু হাসি নেই। জুলফিকার, তুমি কোথায় ছিলে এতক্ষণ? তার কণ্ঠে তীব্র চিন্তার কম্পন। জুলফিকার মাথা ঘুরিয়ে তাকালেন। তার ঠোঁটের কোণে একটা হালকা তাচ্ছিল্যর হাসি। সে বলল, আমি একটু হাওয়া খেতে গিয়েছিলাম। মালিক আল জিন এবার আর সহ্য করলেন না। তার গলার গর্জনে কক্ষের বাতাস থেমে উঠল। জুলফিকার, তুমি দিনের পর দিন সহ্য সীমা অতিক্রম করেছ। রাজপুত্র হয়ে এইভাবে চলতে পারো না।
কিন্তু জুলফিকার যেন শুনছেই না। সে মায়ের দিকে তাকিয়ে আরও ঠান্ডা গলায় বলল, আমি কক্ষে যাচ্ছি। আপনাদের বিচার সভা আমার সহ্য হচ্ছে না। এসবের জন্য নুসাইরকে ডাকুন। সে তো নিখুঁত। কথা শেষ করে পেছনে ফিরে চলে গেল, কোনো অনুমতির অপেক্ষা করল না। তার পায়ের শব্দ মিলে গেল রাজপ্রাসাদের পাথরে। পেছনে সবাই মাথা নিচু করে বসে রইল। আরিবার ঘরের সামনের বারান্দায় পায়চারি করছেন রুস্তম। আরিবার ঘরের সামনের বারান্দাটা আধা বৃত্তাকার, পাথরের মেঝে ধূসর, তাতে নকশা করা পুরনো সব জ্যামিতিক রেখা। চারপাশ ঘেরা সোনালি রেলিং, উপরে ঝুলছে লণ্ঠন, ঝিমঝিম করে আলো চলছে তাতে। সালমা মেয়ের পাশে বিছানায় বসে আছেন। আরিবার নিঃশ্বাস ফেলছে ধীরে ধীরে, চোখ এখনো বন্ধ, কিন্তু মুখে এক শান্ত ছায়া খেলে যাচ্ছে। সালমা তার কপালে হাত রাখলেন। মেয়েটা যেন গভীর ঘুমে। রুমানার জ্ঞান ফেরার পর সে ধন্যবাদ জানিয়ে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল। সুস্থ হয়ে ওঠে এমনভাবে হাঁটছিল যেন কিছুই হয়নি, অথচ কিছুক্ষণ আগেও মেয়েটা ছটফট করছিল যন্ত্রণায়। রুস্তম সেই মুহূর্তটাই বারবার মনে করছেন। যাকে ছুঁয়ে দেয়াও বিপজ্জনক ছিল, তাকে আরিবার একটি স্পর্শেই তেমন কিছু হয়ে গেল। রুস্তম জানেন এই চিকিৎসাবিদ্যার বাইরে কিছু ঘটেছে। রুমানার কপাল থেকে আগুনের মতো কালো জ্যোতি হঠাৎ উধাও হয়ে যাওয়া, আর তার সঙ্গে সঙ্গে একটা অদৃশ্য অস্তিত্বের ছাই হয়ে মিশে যাওয়া, সবই ছিল অসম্ভব, অতি প্রাকৃত। আরিবা কিভাবে করলো? সে কি জানে কিছু? সে তো রুহানাদের রক্ত বহন করে, নাকি আরো কিছু আছে তার ভেতরে? এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারছে না রুস্তম। কিছুক্ষণ পর, শরীর কেমন লাগছে এখন? আরিবার দিকে পানির গ্লাস এগিয়ে দিলেন সালমা। আরিবা কিছুটা পানি পান করলো। আমি ঠিক আছি আম্মিজান। তখন আপনি কোথায় গিয়েছিলেন? আমি জরুরি দরকারে পাশের বাড়িতে গিয়েছিলাম, তোমার বাবাকেও বলে যেতে পারিনি। আরিবা ভ্রু কুঁচকে ফেলল। কেমন জরুরি কাজ আম্মিজান? সেসব তুমি বাদ দাও, তুমি বিশ্রাম করো। আমি হেলেনাকে দিয়ে গরম দুধ পাঠিয়ে দিচ্ছি। দুধের কথা শুনেই নাক কুঁচকে ফেলল আরিবা। দুধ তার অপছন্দের খাবারের তালিকায় সবার প্রথমে আছে, খেলে যেন অস্বস্তি লাগে তার। আরিবার কিছু বলার অপেক্ষা না করে সালমা ঘর থেকে বেরিয়ে গেলেন। আরিবা বিছানায় উঠে বসে, মাথার ভিতরে যেন শত শত প্রশ্ন গুতিয়ে চলেছে। রুমানার কি গিয়েছিল? সে এত দ্রুত সুস্থ হলো কিভাবে? আর আমার ভিতর দিয়ে কি যেন ছুটে গেল, সেই অদ্ভুত অনুভবটা। ওটা কি? দেয়ালের দিকে তাকিয়ে থেকে কিসে কিছুক্ষণ সবকিছু যেন ধোঁয়ায় ঢাকা। আরিবা জানে আজ যা ঘটেছে তা কেবল একটি ঘটনা নয়। এই ঘটনার ভেতরেই লুকিয়ে আছে আরও কিছু গভীর অজানা। তাকে খুঁজতে হবে উত্তর। রুমানের কাছে যেতে হবে, আবার প্রয়োজনে বাবার পুরনো বইগুলো খুঁজে দেখতে হবে। আর হয়তো সে নিজের ভেতরে খুঁজে পাবে এমন কিছু যা এতদিন সে জানতই না। নিজের ঘরে একা বসে আছে রুস্তম। জানলার ফাঁক দিয়ে নিঃশব্দে ঢুকে আছে রাতের হাওয়া। ঠিক তখনই দরজার কাছে দাঁড়িয়ে পড়লেন সালমা। স্বামীর মুখে দুশ্চিন্তা ছাপে স্পষ্ট দেখে এগিয়ে এলেন তিনি। নরম কণ্ঠে বললেন, আরিবাকে নিয়ে এতটা ভাবছেন কেন রুস্তম? মেয়েটা যথেষ্ট বুঝদার, সে নিজের সমস্যার সমাধান নিজেই করতে পারবে। রুস্তম গম্ভীর গলায় উত্তর দিলেন, আগামীকাল ওকে আবাসিকে দিয়ে আসছে আমি। এখানকার পরিবেশ এখন আর ওর জন্য নিরাপদ নয়। আবাসিক জায়গাও আরও মেয়ে আছে, একসাথে থাকবে, ওটাই ভালো। সালমা একটা দীর্ঘশ্বাস ফেললেন। ভাগ্যকে আমরা বদলাতে পারি রুস্তম, যদি আরিবার কপালেই এসব অশরীরী ছায়া লেখা থাকে। রুস্তমের চোখ দুটো হঠাৎ রাগে জ্বলে উঠল। চুপ করো সালমা, আমাদের মেয়ে হলেও ওর রক্তে রুহান বংশের ধারা নেই। ওর জীবনে এসব ভৌতিক বিষয় জড়ানোর কোনো মানে হয় না। সালমা ধীরে ধীরে বললেন, তবুও তো তুমি দেখেছ ও সাধারণ মেয়ের মতো নয় রুস্তম। ছোটবেলা থেকেই এটা স্পষ্ট ছিল। রুস্তম গর্জে উঠলেন, সালমা আর একটাও শব্দ না, একা থাকতে দাও। আর গিয়েওকে বলে দাও সকালে রওনা দিতে হবে তাকে। সালমা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ, চোখে যেন ব্যথা আর অজানা ভয়। তারপর চুপচাপ ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। রুস্তম ধীরে মাথায় হাত রাখলেন, চোখ বন্ধ করে বিছানায় হেলান দিলেন। চারপাশের নিস্তব্ধতা যেন আরো ভারী হয়ে উঠল। একটা দুশ্চিন্তাময় ভবিষ্যৎ ধীরে ধীরে তার বুকের ওপর চেপে বসছে। ভাইজান, সুলতানের কণ্ঠে ডাক শুনে জানলার পাশে দাঁড়িয়ে থাকা নুসাইর মুচকি হাসল। তার পরনে ছিল কালচে নীল রঙের লম্বা জোব্বা, হালকা রূপালি সূচি কর্মে সজ্জিত, কাঁধে ঢিলা ঢোলা একখান শাল। দরজার বাইরে দাঁড়িয়ে আছে নুসাইরের আদরের বোন সুলতানা। সুলতানার গায়ে আকাশি রঙের ঘোমটা ঢাকা নরম রেশমের পোশাক। কোমরে ঝুলেছিল হালকা সোনালি বেল্ট। পোশাকের নিচে বেল্ট বটম কাট পায়জামা, পায়ে নরম চামড়ার জুতি, মাথায় পরিপাটি করে গুজে রাখা চুলে সোনালি সোনা মোটিফের কাটা। কক্ষে এসো সুলতানা, বাইরে দাঁড়িয়ে কেন?
সুলতানা হাসি মুখে ঘরে প্রবেশ করে ভাইয়ের কাছাকাছি দাঁড়িয়ে বলল, ভাইজান, আমার একটা শখ হয়েছে। সুলতানার মাথায় একবার হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞাসা করল নুসাইর, কি শখ হয়েছে আমার বোনের? ভাইজান, আমি পৃথিবীতে যেতে চাই, শুনেছি পৃথিবী দেখতে খুব সুন্দর। সুলতানার এমন শখের কথা শুনে কিছুটা ভাবুক হয়ে গেছে নুসাইর। পৃথিবীতে যাওয়া নিয়ে কোনো বিধি নিষেধ নেই, তবে মানবজাতির থেকে তাদেরকে দূরত্ব বজায় রেখে চলতে হয় বা হবে। এমন শখ হলো কেন বোন আমার? ফাতিমার মুখে শুনেছি পৃথিবীর কথা। গত সপ্তাহে ও পৃথিবীতে গিয়েছিল। মুচকে হাসল নুসাইর। ফাতিমা সুলতানার বান্ধবী? বেশ, নিয়ে যাব তোমাকেও, তবে একটা শর্তে। কিসের শর্ত? এরপর আর কখনো পৃথিবীতে যেতে চাইবে না, এটাই প্রথম ও শেষ। আর একটা কথা, জুলফিকার ভাইকেও নিয়ে যেতে হবে। জুলফিকারের নাম শুনে মুখ গোমরা করে ফেলল সুলতানা। জুলফিকার ভাই গেলে তো নিয়ে যাব, এভাবে শর্ত না দিয়ে বললেই পারেন নিয়ে যাবেন না। নুসাইর শব্দ করে হেসে উঠল। সুলতানা চুপ করে দাঁড়িয়ে আছে। পাগলি বোন আমার, তুমি যাও গিয়ে বলো নুসাইর ভাইজান বলেছেন আমাদের সাথে পৃথিবীতে যেতে হবে, তাহলেই হবে। নুসাইর জুলফিকারকে ভীষণ ভালোবাসে। জুলফিকারও ভালোবাসে ভাইকে, তবে তার মধ্যে মাঝে মধ্যে ঈর্ষা কাজ করে। নুসাইরের অতিরিক্ত ভালো হওয়া জুলফিকারের অসহ্য লাগে। ঠিক আছে, আমি যাচ্ছি, দেখি কি বলেন ভাইয়া। নুসাইর মাথা নেড়ে সম্মতি জানালো। সুলতানা ধীর পায়ে কক্ষ থেকে বেরিয়ে আশেপাশে নজর বোলালো একবার, তারপর ধোয়ার কুণ্ডলি পাকিয়ে চোখের পলকে জুলফিকারের ঘরের সামনে গিয়ে দাঁড়ালো। দরজাটা খোলাই ছিল। জুলফিকার পা দুলিয়ে বসে আপন মনে কি একটা করছিল। জানলার আলো ধরে ধারো কম, বাতাস বইছে এক ধরনের রহস্য। জুলফিকারের পরনে কালচে বেগুনি রঙের এক দীর্ঘ রেশমি কাবা, যার কাঁধ ও আস্তিনে ছিল আগুনের নকশা। কোমরে বাঁধা ছিল সোনালি জৌরির মোটা বেল্ট। নুসাইরের কথাগুলো মনে করে সাহস সঞ্চয় করে কক্ষে ঢুকল সুলতানা। ভাইয়া। জুলফিকার চোখ তুলে তাকালো, কপাল কুঁচকে গেল। অনুমতি না নিয়ে ঘরে ঢুকেছ কেন সুলতানা? তার গলায় এমন কঠিন গম্ভীরতা যাতে সুলতানার গলা শুকিয়ে এলো। ভয় পেয়ে আবার পিছু হটে কক্ষের বাইরে দাঁড়ালো সে। আসতে বলল, ভুলে গেছে ভাইয়া, জরুরি কথা ছিল। আমি কি ভেতরে আসতে পারি? জুলফিকারের ঠোঁটে হালকা এক বাঁকা হাসি খেলে গেল। হ্যাঁ এসো। অনিচ্ছা সত্ত্বেও সুলতানা ধীর পায়ে ঘরে ঢুকল। চুপচাপ খাটের পাশে দাঁড়িয়ে রইল। জুলফিকার নিজেই বলল, এদিকে এসো, বসো। সুলতানা খাটে বসে ভাইয়ের দিকে তাকালো। জুলফিকার তার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিল। বলো, কি বলবে? সুলতান একটুখানি থেমে বলল, নুসাইর ভাইজান বলেছিলাম আমার পৃথিবীতে যাওয়ার খুব ইচ্ছে, তিনি রাজি হয়েছেন, তবে আমি আপনাকেও সঙ্গে চাই। আপনি কি যাবেন ভাইয়া? জুলফিকার অবাক হয়ে তাকালো। পৃথিবীতে? জি। ওখানে আবার দেখার কি আছে? অনেক কিছু আছে ভাইয়া। শুনেছি পৃথিবীর আকাশ, নদী, শহর, বনের রং এক এক রকম। জুলফিকার হেসে ফেলল। পৃথিবীতে তার জন্য সত্যিকারের আকর্ষণ একটাই, মানবীর শরীর। বাকিটুকু শুধু নিরস প্রেক্ষাপট। তোমরা যাও, আমি যাচ্ছি না। সুলতানার মুখ শুকিয়ে গেল। নুসাইর ভাইজান তো পরিষ্কার বলেছেন জুলফিকার ভাইয়া না গেলে যাওয়ার দরকার নেই। কি বলবে এখন? তার মলিন মুখ দেখে জুলফিকার দাঁড়িয়ে গেল। পাশের টেবিল থেকে একটা লালচে আপেল তুলে নিয়ে কামড় বসিয়ে বলল, নুসাইরকে বলো আমি যাব, তবে আমাকে যেন কোনো আদেশ উপদেশ না দেয়। যেন বলবে না তুমি রাজকুমার, এসব মানায় না। সুলতানের মুখে খুশির ছায়া। মুচকে হাসল সে। ঠিক আছে ভাইয়া, আমি বলে দেব। ধন্যবাদ আপনাকে, এখন যাই। জুলফিকার হেসে আধ খাওয়া আপেলটা এগিয়ে দিল তার দিকে। এই নাও, খাও, পৃথিবীর ফল। সুলতানা হাতে নিল আপেলটা, ভুরু কুচকে বলল, স্বাদ কেমন অদ্ভুত। জুলফিকার একটু নিচু স্বরে বলল, পৃথিবীর সবকিছু অদ্ভুত। সুলতানা হাসি মুখে মাথা ঝুঁকিয়ে কক্ষ ছেড়ে বেরিয়ে গেল। জুলফিকার আবার নিজের জায়গায় বসে গেল, সে আগের ভঙ্গিতে। চোখে এবারও যেন আরও বেশি ভাবনা জমেছে। সারা রাত ঘুমায়নি আরিবার। বাবার এমন হঠাৎ সিদ্ধান্তে মনটা ভার হয়ে আছে তার। বাবা মাকে ছেড়ে কিভাবে থাকবে সে? এতদিন তো কখনো একা থাকেনি, তবুও বাবার যুক্তি অস্বীকার করার মতো নয়। কত ছেলে মেয়েই তো কলেজের হোস্টেলে লেখাপড়া করেছে, কিন্তু আরিবার অবস্থাটা একটু আলাদা। সবে তা কয়েক মাস হলো কলেজে ভর্তি হয়েছে। কারোর সঙ্গে তেমন বন্ধুত্ব গড়ে ওঠেনি এখনো, শুধু হাবিবা ছাড়া। হাবিবা মেয়েটা ভীষণ ভালো, চুপচাপ, নম্র। আরিবার সঙ্গে বেশ মানিয়ে নিয়েছে। ওর কারণেই কাল কলেজটা কিছুটা আপন মনে হয় এখন। সকালে নাস্তা তৈরি করছেন সালমা। রুস্তম মেয়ের সব জিনিসপত্র ঠিকঠাকভাবে নেওয়া হয়েছে কিনা তা শেষবারের মতো দেখে নিচ্ছেন। আরিবা নিজের ঘরে তৈরি হচ্ছে। সাদা রঙের গাউন পরেছে সে। লম্বা চুলগুলো বিনুনি করে তাতে কিছু বুনো ফুল গুজে দেওয়া হয়েছে। কানে ছোট দুটি দুল, গলায় কিছু পরেনি মেয়েটা। আরিবা, তুমি প্রস্তুত? বাবার কণ্ঠস্বর শুনে বসা থেকে উঠে দাঁড়ালো আরিবা। জি আব্বাজান।
সালমা খাবার ঘরে খাবার পরিবেশন করছেন। রুস্তম আরিবা খেতে বসেছে। খেতে খেতে কোনো কথা হলো না, চুপচাপ সবকিছু খাওয়া শেষ করলো। কিছুক্ষণের মধ্যেই আরিবাকে নিয়ে বের হলেন রুস্তম। সালমা মেয়েকে বিদায় দিয়ে নিজের ঘরে গিয়ে অনেক কান্নাকাটি করেছেন। ছোট থেকে আরিবাকে কখনো কাজ ছাড়া করেননি, অথচ আজ নিজেকে সামলাতে কষ্ট হচ্ছে সালমার। কিন্তু কিছু করারও নেই। রুস্তম এক কথার মানুষ, নিজের কথার কোনো নড়চড় ঘটাবেন না তিনি। তাই সালমার বুকে পাথর চাপা দিয়ে হলেও মেয়েকে দূরে পাঠাতে হয়েছে। মেঘে ঢাকা রাত, আকাশ জুড়ে বিজলির ঝলকানি। দূরে অরণ্যর কিনারায় হঠাৎ যেন বাতাস জমে উঠল। বাতাসের ভেতর দিয়ে ধীরে ধীরে ফুটে উঠল এক আলোকবৃত্ত, যেন জলের ওপর নাচছে রূপালী আগুন। প্রথমে এগিয়ে এলো নুসাইর, গাঢ় নীল কফতান, রূপালী নকশায় জড়ানো, চোখে শান্ত দৃঢ়তা তার পেছনে জুলফিকার, কালো সোনালি লম্বা জামা, কাঁধে রক্তিম শাল, চোখে অদ্ভুত এক আগুনের ঝিলিক। সবশেষে সুলতানা, সাদা পোশাক, লম্বা চুলে নীল ফিতার বাঁধন, মুখে শিশুসুলভ উচ্ছ্বাস। তিনজনে আলো বৃত্ত পেরিয়ে পা রাখল ভেজা মাটিতে। বাতাসে ভেসে এলো মাটির গন্ধ, গাছের পাতার শব্দ আর দূরের কোনো পাখির ডানা ঝাপটানোর আওয়াজ। সুলতানা বিস্ময়ে চারপাশ দেখতে লাগলো। নুসাইর ধীরে শ্বাস নিল, আর জুলফিকার কেবল একপাশের অন্ধকারে তাকিয়ে রইল। সকাল হতে বেশি বাকি নেই, অন্ধকার ফুরিয়ে ভোরের আগমন অতি নিকটে। ভাইজান, এখানে কি এখনো রাত? তিনজন ধীর পায়ে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। নুসাইর বলল, ফজরের পরের মুহূর্ত এখন। আজান হয়েছে কিছুক্ষণ আগে। অন্ধকার কেটে গিয়ে সূর্যের আলো দেখা যাবে কিছুক্ষণ পর। জুলফিকার বলল, সুলতানা, তুমি নুসাইরের সাথে ঘোরাঘুরি করো, আমি একা ঘুরতে চাই। জুলফিকার, কোনো মানুষের ক্ষতি করবে না তুমি। নুসাইরের কথা কপাল কুঁচকে ফেলল জুলফিকার। সুলতানা ভয়ে ভয়ে দাঁড়িয়ে আছে। জুলফিকার ভাই আগেই বলেছিলেন নুসাইর যেন তাকে এমন বিধি নিষেধ না আরোপ করে। তুমি আমার বড় ভাই হওয়ার চেষ্টা না করলেই ভালো হয় নুসাইর। ভালোবেসে ভাইরা কি মাঝে মধ্যে, তাই বলে তুমি আমার বড় হয়ে যাওনি। সমবয়সী আমরা, জ্ঞান কম দাও। জুলফিকার আর নুসাইরকে কিছু বলার সুযোগ না দিয়ে সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। সুলতানা নুসাইরের দিকে তাকিয়ে আছে। নুসাইর মৃদু হেসে বোনের হাত ধরে সামনে এগোতে লাগলো। মন খারাপ করতে হবে না, জানি তো জুলফিকার কেমন, সময় মতো চলে আসবে। ভাইয়া যে কেন এমন রাগী বুঝি না, শব্দ করে হেসে উঠল নুসাইর। সুলতানা ভুরু কুচকে ফেলল, বুঝতে হবে না, তুমি চলো, সামনে কলেজ আছে। কিছুক্ষণ পরে সেখানে অনেক মেয়েদের দেখতে পাবে। সত্যি অনেকগুলো মানুষ। ভাইজান, তারাও কি আমাদের মতো দেখতে? তারা আমাদের মতো না, তাদের চেহারার মধ্যে আমাদের মতো ভয়াবহতা নেই। আমাদের চেহারা ভয়াবহ? অবিশ্বাসী সুরে জিজ্ঞাসা করল সুলতানা। নুসাইর হেসে বলল, মানুষকে দেখলে বুঝতে পারবে আমাদের চেহারা তাদের তুলনায় অন্যরকম। আমরা তো সুন্দর চেহারাও ধারণ করতে পারি, তাহলে পৃথিবীতে এসো এমন ভয়াবহ রূপে কেন আছে? নুসাইর মুচকে আসলো। চোখের পলকে দুই ভাই বোনের রূপ বদলে গেল। নুসাইরের উচ্চ কাঁধ আর শক্তিশালী গড়নের সঙ্গে মিলেমিশে গেল দণ্ডমান সৌন্দর্য। তার কালো গভীর চোখ দুটো যেন রাতে জ্বলন্ত তারার মতো, মুখ অল্প হাসি যার ভিতরে লুকিয়ে আছে হাজারো রহস্য। সাদা কটন শার্ট আর কালো প্যান্ট পরে যে সে যেন একজন পরিপাটি তরুণ। রাজকীয় গম্ভীরতা মিশে আছে তার চলনে। সুলতানা একটু ছোটখাটো, তার দীর্ঘ চকচকে কালো চুল ধীরে ধীরে ঢলে পড়ছে কাঁধে। গায়ের সঙ্গে মানানসই হালকা গোলাপি রঙের ফুল দিয়ে সজ্জিত সাদা সালোয়ার কামিজে সে যেন এক মিষ্টি কোমল রাজকুমারী। চোখগুলো ভরা তার মায়া মমতায় শীতলতা, আর হাসিটা এক ধরনের চঞ্চল শৈশবের উচ্ছ্বাস বহন করে। নিজেদের এমন সৌন্দর্য দেখে সুলতানা খিলখিল করে হেসে উঠল। এখন দেখো, সুন্দর চেহারা হয়েছে। হ্যাঁ ভাইজান, এবার চলুন। ভাইয়ের সাথে তালে তাল এগোতে থাকলো সুলতানা। ভোরের হালকা আলো জানলার ফাঁক গলে ঘরে ঢুকছে। পাখির ডাক আর দূরের আজানের সুরে আর এবার ঘুম ভাঙল। নতুন বিছানা, নতুন ঘর, সবকিছুতেই এখনো অপরিচিত লাগছে তার কাছে। আবাসিকের করিডোরে মেয়েদের হাসি, ফিসফিসানি শোনা যাচ্ছে। কেউ ইতিমধ্যে বাথরুমের দিকে ছুটছে, কেউ বা আয়নার সামনে চুল আঁচড়াচ্ছে। আরিবা ধীরে ধীরে কাপড় চোপড় গুছানো পাশে রাখা বইগুলোতে গত রাতে সাজিয়ে রেখেছিল সে। আজকে দিনটা কেমনে কাটাবে ভাবতে ভাবতে মনে পড়ল বাবার মুখটা। বিদায়ের সময় মায়ের চোখের জল বুকের ভেতরে হালকা শূন্যতা অনুভব করলেও নিজেকে শক্ত করল আরিবা। জানলার বাইরে রোদ একটু একটু করে উকি দিচ্ছিল। দূরের কলেজের মাঠে কয়েকজন মেয়ে হাঁটাহাঁটি করছে। আরিবা ধীরে ধীরে চাদর সরিয়ে উঠল। নতুন জীবনের প্রথম সকালকে সামনে নিয়ে আড়মোড়া ভেঙে শোয়া থেকে উঠে বসল সে। ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে দরজার বাইরে গিয়ে দাঁড়ালো আরিবা। আরিবা, শুভ সকাল। ঘরের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে মরিয়ম এগিয়ে এলো। আরিবার সহপাঠী মরিয়ম ইসলাম। শুভ সকাল মরিয়ম।
প্রথম প্রথম একটু আধটু কষ্ট হবে আরিবা, তারপর দেখবে সবকিছু ভালো লাগবে। চলো হাত মুখ ধুয়ে নাস্তা করে নিবে। মুরিয়ামের কথায় মুচকে হাসলো আরিবা। দুজনে হাত মুখ ধোয়ার উদ্দেশ্যে নির্দিষ্ট জায়গার দিকে এগুলো। হাওয়ায় ভেসে চলেছে জুলফিকার, ভোরের আলো ফুটছে, চারিদিকে কত মানুষ, পাকপাখালি। আচমকা জুলফিকারের নজর গেল ছাদে দাঁড়িয়ে থাকা রুমানার দিকে। রুমানার শরীর থেকে অদ্ভুত সুঘ্রাণ আসছে। তবে আশ্চর্যজনক ব্যাপার হলো সেই ঘ্রাণ একদমই সহ্য করতে পারছে না জুলফিকার। মেজাজ বিগড়ে যাচ্ছে জুলফিকারের। সে শূন্যে ভেসে ভেসে রুমানাকে পর্যবেক্ষণ করতে থাকলো। মেয়েটা সুন্দরী, লম্বা চুল, চমৎকার শারীরিক গঠন। জুলফিকার মুচকি হাসলো। রুমানার দিকে এগুলো ছাদে পায়ে স্পর্শ করতেই মৃদু ধাক্কা অনুভব করলো জুলফিকার। তবু সে রুমানার দিকে এগুলো, তবে বেশি দূর যেতে পারল না। কোনো অদৃশ্য শক্তি রুমানার চারিপাশে যেন সূক্ষ্ম কবচ সৃষ্টি করে রেখেছে। জুলফিকার অনেক চেষ্টা করে যখন ব্যর্থ হলো, তখন রাগে দিক বিদিক শূন্য হয়ে ছাদের একপাশে আগুন নিক্ষেপ করলো। ফলশ্রুতিতে ভয়ে চেঁচিয়ে উঠল রুমানা। জুলফিকার আর দাঁড়ালো না সেখানে, স্থান ত্যাগ করল। কি হয়েছে রুমানা? মেয়ে চিৎকার শুনে সকাল সকাল ছাদে চলে এলেন ফাইজা, ফাইরুজ। এভাবে আগুন জ্বলতে দেখে রুমানাকে জড়িয়ে ধরলেন তিনি। ভয় পেও না, কিছু হয়নি। চলো মা, কক্ষে চলো। আমি আজই তোমার বাবাকে বলে হুজুর ডাকতে বলবো। রুমানা ভয় আর টুর শব্দ না করে মায়ের সাথে ছাদ থেকে নেমে গেল। কলেজের মাঠে ঘুরে ঘুরে সবকিছু দেখছে সুলতানা ও নুসাইর। এমন সময় জুলফিকার এসে হাজির হলো তাদের সামনে। তাকে দেখে ভ্রু কুঁচকে ফেলল নুসাইর। জুলফিকারের হাবভাব দেখে বোঝাই যাচ্ছে সে রেগে আছে। তবে ভাই বোনের এমন মানব রূপ দেখে কিছুটা রাগ প্রশমিত হলো তার। নিজ চমৎকার একজন পুরুষের রূপ ধারণ করলো। কেমন লাগছে আমাকে নুসাইর? সুদর্শন যুবক। তার সুদর্শন যুবকের মেজাজ বিগড়ে গিয়েছিল কেন? পরে বলবো। এখানে কি দেখছো তোমরা? আমি তো ফাঁকা মাঠ ছাড়া কিছুই দেখছি না। সুলতানা মুচকে আসলো, কাছের একটা গাছের দিকে ইশারা করে বলল, আমি গাছের পরিচিতি জানছি ভাইয়া, গাছের সাথে নিয়ে যাওয়ার বায়না ধরো না আবার। জুলফিকার কথাটা বলার জন্য অন্যদিকে এগুলো নুসাইর ও সুলতানা আবারও গাছের বিষয়ে কথা বলতে লাগলো। বোনের জন্য নুসাইরকে এখনও গাছেরও বর্ণনা দিতে হচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। আর এবার মন খারাপ, তাই সবগুলো ক্লাস না করেই কলেজ থেকে বেরিয়ে এসছে সে। কলেজ থেকে হোস্টেলের দূরত্ব বেশি না, মিনিট 5 লাগে, তবে ধীর পায়ে এগোলে তার চেয়ে বেশি সময় লাগে। আচমকা কলেজের মাঠের পাশে একটা গাছের আড়ালে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে চমকালো আরিবা। কৌতূহল মেটাতে সেদিকে এগোলো। এদিকে একজন মানুষকে নিজেদের দিকে এগিয়ে আসতে দেখে চমকালো নুসাইর ও সুলতানা। মেয়েটির অর্থাৎ আরিবার দৃষ্টিভঙ্গি দেখে মনে হচ্ছে সে যেন গাছের আড়ালে কাউকে দেখতে পেয়েছে। ভাইজান, ওই মানুষটা আমাদের দিকে আসছে কেন? সে কি আমাদের দেখতে পাচ্ছে? প্রশ্নটা যে নুসাইর মনে আসেনি সেটাও না, কিন্তু মানুষের পক্ষে তাদেরকে দেখা অসম্ভব। নুসাইর আরিবার দিকে গভীর মনোযোগ দিয়ে তাকালো। মুহূর্তে যেন তার হৃদস্পন্দন থমকে গেল। এই মানবীর চোখ যেন শীতল জলধারা, সে শীতলতা গ্রাস করছে তাকে। নুসাইর আরিবার দিকে ওভাবে তাকিয়ে আছে দেখে সুলতানা আবারও বলল, ভাইজান, মেয়েটি তো আমাদের সামনে এসে দাঁড়ালো। আরিবা আশেপাশে সামনে সব জায়গাতে তাকিয়েও কাউকে দেখতে পাচ্ছে না, অথচ একটু আগে মনে হচ্ছিল এখানে কেউ ছিল। নুসাইর এবার স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। মেয়েটি তাদেরকে দেখতে পায়নি তাহলে। মুচকি হাসল সে। আরিবা তাদের সামনে দাঁড়িয়ে অথচ বুঝতেই পারছে না কিছু। চিন্তা করো না সুলতানা, সে আমাদের দেখতে পাচ্ছে না। সুলতানা হাসলো খানিক। পৃথিবীর মানুষকে এত কাছাকাছি আগে দেখেনি, তাই ভালো করে দেখছে। অন্যদিকে নুসাইর নিজের অনুভূতি নিয়ে ভাবনায় মশগুল হয়ে আছে। এই মেয়েটিকে, তাকে দেখে হৃদয় এমন কম্পিত হলো কেন? এক মানবীর জন্য এমন অনুভব হওয়া আশ্চর্যজনক ব্যাপার। আরিবা শেষবারের মতো আশেপাশে তাকালো, কিন্তু কিছু দেখতে না পেয়ে আবারও নিজের গন্তব্যে এগোলো। ইদানিং আরিবার জীবনে কি ঘটছে সে নিজেও ঠিক বুঝতে পারছে না। মনটা যেন অকারণে ভারী হয়ে আছে। ভাবনারা ছড়িয়ে ছিটিয়ে হাঁটতে হাঁটতে সে পুরোপুরি নিজের জগতে ডুবেছিল। হঠাৎ চোখের পলকে সামনে যা দেখলো তাতে সে থমকে গেল। রাস্তার মাঝখানে একেবারে স্থির হয়ে দাঁড়িয়ে আছে সাদা ধূসর লোমে ঢাকা এক খরগোশ। বড় বড় চোখে যেন তাকিয়ে আছে সরাসরি আরিবার দিকে। মুহূর্তের জন্য চারপাশের শব্দ মিলিয়ে গেল। আরিবার ঠোঁটের কোণে ধীরে ধীরে এক আনন্দময় হাসি ফুটে উঠল। অন্যদিকে নিজের দিকে এক মেয়েকে তাকিয়ে থাকতে দেখে জুলফিকারের বিস্ময় শেষ রইল না। আরিবার ঠিক সামনে দাঁড়িয়ে আছে সে। আরিবা হালকা হাসছে। জুলফিকারের দৃষ্টি ধীরে ধীরে আরিবার পা থেকে মাথা পর্যন্ত বেরিয়ে গেল। এতটুকু গড়নের মেয়ে, কিন্তু চেহারায় এক অদ্ভুত আকর্ষণ। তার ঠোঁটের কোণে অনায়াসেই এক হাসি ফুটে উঠল।
আরিবা আসলে জুলফিকারের দিকে নয়, রাস্তার মাঝখানে বসে থাকা খরগোশটির দিকে এগোচ্ছিল। খরগোশটি নিশ্চিত ভঙ্গিতে এদিক ওদিক তাকাচ্ছিল। সে ঝুঁকে বসে হাত বাড়িয়ে ধরতে চাইল, কিন্তু মুহূর্তেই খরগোশটি এক লাফে সরে গিয়ে অদৃশ্য হয়ে গেল। সহসাই তার মন খারাপ হয়ে গেল। জুলফিকার দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিল। মেয়েটির মন খারাপ হওয়াতে তারও অকারণ অশান্তি লাগলো। হঠাৎ নিজের জাদুর ক্ষমতা ব্যবহার করে সে সেখানে এক কালো খরগোশ হাজির করল। আরিবা চমকে উঠল, এতক্ষণে কোথা থেকে যেন কালো এক খরগোশ এসে দাঁড়িয়েছে, তাও আবার এমন গভীর কালো রঙের। কিন্তু আরিবা কোনো আগ্রহ দেখালো না, বসা থেকে উঠে দাঁড়ালো আর সেই খরগোশের দিকে একবারও এগুলো না। আরিবার উদাস ভঙ্গিতে চলে যাওয়া জুলফিকারের চোখ এড়িয়ে গেল না। কালো খরগোশটা তার জাদুর ফল ভালোবেসে মেয়েটিকে খুশি করার জন্যই হাজির করেছিল, অথচ সে একবারও তাকালো না, ছুতেও চাইল না। জুলফিকারের চোয়াল শক্ত হয়ে উঠল, চোখে তীক্ষ্ণ ঝিলিক নেমে এলো, বুকের ভিতর যেন গরম ধোঁয়া জমে উঠল। এভাবে কেউ তার উপহার উপেক্ষা করে চলে যেতে পারে? ঠোঁটের কোণ টেনে হালকা এক ব্যঙ্গাত্মক হাসি ফুটল, কিন্তু ভেতরে ভেতরে ক্রোধে ফুঁসছিল সে। মেয়েকে দূরে পাঠিয়ে মোটেও ভালো নেই রুহান পরিবার। সালমা সারাদিন চুপচাপ থাকেন, দরকার ছাড়া একটাও কথা বলেন না। রুস্তমও প্রায় একই রকম চুপ হয়ে গেছেন। আরিবা তাদের নিজেদের সন্তান নয়, তারা ছিল নিঃসন্তান। কিন্তু কোনো এক ঝড়ের রাতে জঙ্গলের পাশে রাস্তায় আরিবাকে কুড়িয়ে পেয়েছিলেন রুস্তম। তখন আরিবার বয়স ছিল মাস 6, দুধের শিশু। সেই ঝড়ের রাতে রুস্তম আরিবাকে বাড়ি নিয়ে এসে সালমার কোলে তুলে দিয়েছিলেন। সালমা আরিবাকে পরম মমতায় কোলে তুলে নিয়েছিলেন। সেই থেকে আরিবা রুহান পরিবারের একমাত্র মেয়ের পরিচয় বড় হয়েছে। তবে আরিবার বয়স বাড়ার সাথে সাথে রুস্তম অনুভব করেছেন সে কোনো সাধারণ মেয়ে নয়। যদিও তার মধ্যে কখনো প্রকাশ্যে কোনো অলৌকিক ক্ষমতা দেখেননি, তবু তার উপস্থিতি ছিল এক অদ্ভুত শক্তির মতো। আরিবার উপস্থিতি সবসময় একটা আলাদা শক্তি হিসেবে কাজ করেছে। রুস্তম যখনই কোনো জিন আক্রান্ত রোগীর মুখোমুখি হতেন, অদ্ভুতভাবে তখনই সেখানে সে উপস্থিত হতো আরিবা, যেন অদৃশ্য টানিয়ে তাকে টেনে আনে সেই কক্ষে। রোগীর কাছে গিয়ে শুধু হাত রাখত অথবা নীরবে পাশে দাঁড়াতো। এতেই যেন ধীরে ধীরে রোগীর চোখের ভয় মিলে যেত, শরীরের কাঁপুনি থেমে যেত। কয়েকদিনের মধ্যেই তারা পুরোপুরি সুস্থ হয়ে উঠত। আরও বিস্ময়ের বিষয়, আরিবার উপস্থিতি পাওয়া সেই মানুষগুলো চারপাশে আর কোনোদিন অশুভ ছায়ার ভিড়তে সাহস করতো না। এই সব কিছু ছোটবেলা থেকে রুস্তমকে ভাবিয়ে তুলত, আর যতই ভাবতেন ততই অজানা এক ভয় গ্রাস করত তাকে। অবশেষে সেই ভয় তাকে বাধ্য করলো কঠিন সিদ্ধান্ত নিতে, নিজেদের থেকে দূরিয়ের দিকে সরিয়ে দিতে। আপনি আরিবাকে কেন দিয়ে এলেন? বাড়িটা যেন হঠাৎ একেবারে ফাঁকা হয়ে গেছে। বারান্দায় দাঁড়িয়ে দূরের আকাশের দিকে তাকিয়েছিলেন রুস্তম। পায়ের শব্দে ঘুরে দেখলেন সালমা এসে দাঁড়িয়ে পাশে। যা করেছি আরিবার ভালোর জন্য করেছি সালমা। রুস্তমের কণ্ঠ ছিল দৃঢ়, কিন্তু গভীর চাপা কষ্ট লুকানো। ঠুক করে কেঁদে উঠলেন সালমা। রুস্তম হাত বাড়িয়ে তার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিলেন। শান্ত হও সালমা, সাপ্তাহিক ছুটির দিনে আমরা গিয়ে আরিবার সাথে দেখা করে আসব। তিনি ধীর স্বরে বললেন। সালমা কোনো কথা বললেন না, নিঃশব্দে স্বামীর বুকে মুখ গুজে দিলেন, কেবল মাথা নেড়ে সম্মতি জানালেন। সন্ধ্যার ম্লান আলোয় বারান্দা আরও ফাঁকা লাগছিল। 3 ছেলে মেয়ে এখনও জিনরাজ্যে ফিরে না আসায় অস্থিরে উঠছেন মালিক আল জিন। বয়স এখন অনেক, শরীরে আগের মতো শক্তিশালী নেই। নিজের বিশাল কক্ষে এদিক ওদিক পায়চারি করছেন তিনি। জানেন আর কয়েক বছরের মধ্যে সিংহাসনে নতুন রাজাকে বসতে হবে, কিন্তু 2 ছেলের মধ্যে কাকে সে দায়িত্ব দেবেন এই প্রশ্নে মনটা যেন ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। যোগ্যতার বিচারে নুসের নিঃসন্দেহে সবার সেরা, বুদ্ধিমান, সুবিবেচক এবং ন্যায়পরায়ণ। তাকে রাজা করার বিষয়ে কোনো আপত্তি নেই কারোর। তবু সমস্যাটা অন্য জায়গায়। নুসের বড্ড নরম মনের জিন। রাজ্য শাসন কেবল বিচক্ষণতায় চলে না, কখনো কখনো নির্মম সিদ্ধান্ত নিতে হয়। আর সেই কঠোরতা, সেই শীতল দৃঢ়তা রয়েছে শুধু জুলফিকারের মধ্যে। কক্ষে এসে বইপত্র টেবিলের উপর রাখলো আরিবা। শরীরটা বড় ক্লান্ত লাগছে আজ। বিছানায় শরীর এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে ফেলল সে। আচমকাই ঘরের আবহাওয়া যেন বদলে গেল। কেমন শীত অনুভব হতে লাগলো আরিবার। পায়ের দিক থেকে কম্বল টেনে গায়ে জড়িয়ে নিল সে। চোখ না খুলেই অদৃশ্য কোনো কোনায় দাঁড়িয়ে জুলফিকারের ঠোঁটে মুচকি হাসি ফুটে উঠল। মুহূর্ত পরে সে এসে আরিবার পাশে কনুইয়ের ওপর ভর দিয়ে শুয়ে পড়ল। আরিবার চোখ, ঠোঁট, গাল সব যেন অবিশ্বাস্যভাবে টানছে তাকে। আলতো করে আঙ্গুলের ডগা দিয়ে সে ছুঁয়ে দিল আরিবার গলা। হঠাৎ চোখ মেলে তাকালো আরিবা। মনে হলো যেন কেউ ছুঁয়ে গেল, কিন্তু আশেপাশে কাউকে দেখতে পেল না সে। মনের ভুল ভেবে আবারও চোখ বন্ধ করে ফেলল আরিবা। জুলফিকার মিটমিট হাসছে কেবল। আরিবার হঠাৎ ঘুম পাচ্ছে, এতটা ঘুম যে সে চাইলেও না ঘুমিয়ে পারবে না।
মুহূর্তের মধ্যে আরিবা ঘুমের দেশে হারিয়ে গেল। তাতে জুলফিকারের ঠোঁটের কোণের হাসি আরো প্রশস্ত হলো। সে এবার আরিবার কপালে পড়ে থাকা এলোমেলো চুলগুলো আস্তে করে কানের পাশে গুজে দিল। তার চোখে আরিবার প্রতি এক অদ্ভুত আকর্ষণ। মনের অজান্তে সে তার প্রতিটা রেখা, প্রতিটা স্পর্শ খুঁজে বেড়াচ্ছে। আলতো করে নিখুঁত স্পর্শের মতো জুলফিকারের আঙ্গুলের ডগা গেল আরিবার গলার মসৃণ ত্বকে। হাতটা ধীরে ধীরে নেমে এলো আরিবার কানের লতিতে এক সরস খেলনার ছায়া। আঙ্গুল দিয়ে বৃত্তাকার মনোরম খেলা শুরু করলো। হঠাৎ সে আঙ্গুলটি ঢুকিয়ে গেল কানের ছোট ছিদ্রে, নরমভাবে চাপ দিয়ে যেন প্রেমের এক নরম গোপন বার্তা দিচ্ছে। জুলফিকারের ঠোঁটে ফুটল এক শয়তানি মোহময় হাসি। নিঃশব্দ স্পর্শগুলো আরিবার দেহ জুড়ে ঝড় তুলল। মন যেন আগুন জ্বলছে। শরীরের প্রতিটি কোণে এক অদ্ভুত অনুভূতি ঘুরপাক খাচ্ছে। কিন্তু আরিবা গভীর ঘুমে তলিয়ে আছে। আঙ্গুলগুলো ধীরে ধীরে সরিয়ে আনলো গলার দিকে। তপতপে স্পর্শ বৃত্তাকারে চলে গেল বুকের মাঝখানে, যেখানে স্পর্শ শোনা যাচ্ছিল তার হৃদস্পন্দনের ছন্দ। এই প্রথম কোনো মানবীর হৃদস্পন্দন এত কাছ থেকে শুনছে জুলফিকার। ছন্দময় সেই শব্দে অদ্ভুত অনুভূতি তার ভর করল তার মধ্যে। ইচ্ছে হলো এই শব্দ আরও কাছ থেকে শুনতে, তাই ধীরে মাথা ঝুঁকিয়ে কান পেতে রইল আরিবার বুকে। আর সেই সাথে অনুভব করলো তার উষ্ণ নিঃশ্বাসের নরম ছোঁয়া। আরিবা গভীর ঘুমের মাঝে ডুবে আছে। জুলফিকার উঠে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার চোখে যেন এক অদ্ভুত উষ্ণতা ও রহস্য মিশে আছে। সে আরিবার দিকে একবার তাকিয়ে মৃদু হাসলো। হাতের মুঠো থেকে একটা কালো গোলাপ বের করলো। গোলাপে কাটা দেখে এবড়ো কুচকে ফেলল সে। আরিবার কোমল হাতে গোলাপটি রাখার জন্য সে সাবধানে গোলাপের কাঁটা আঁচড়ে ফেলল। আরিবার হাতের মুঠোয় গোলাপটি রেখে সে জানলার দিকে এগিয়ে গেল। জুলফিকার শেষবার আরিবার দিকে তাকিয়ে ফিসফিস করল, যতক্ষণ পর্যন্ত তোমার সঙ্গে আমার দেখা না হচ্ছে ততক্ষণ এই ফুল তোমার জন্য। তারপর কৌতূহলী বাতাসের সঙ্গে মিলিয়ে ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে গেল। ভাইজান, জুলফিকার ভাই কোথায় গেলেন? হাঁটতে হাঁটতে কলেজ থেকে দূরে চলে এসছে সুলতানা ও নুসাইর। সুলতানার কণ্ঠে উদ্বেগ প্রকাশ পাচ্ছে। কোথায় গেল সেটাই ভাবছি, আমাদের ফিরতে হবে এবার। দুই ভাই বোন যখন জুলফিকারকে নিয়ে আলোচনা করছিল তখন সামনে এসে হাজির হলো সে। নুসাইর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, কোথায় ছিলে জুলফিকার? তোমাকে বলতে বাধ্য নই আমি। আমার এখন কি করব, ফিরবো? নুসাইর সুলতানার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ। সুলতানা ঘোরাঘুরি হয়েছে? জি ভাইজান, এসে বলল সুলতানা। নুসাইর সামনের দিকে হাত বাড়িয়ে ইশারা করতে মাটিতে হঠাৎ ঘূর্ণায়মান একটি আলোর ভরা বৃত্ত তৈরি হলো। তারা তিনজন ধীর পায়ে এক একে বৃত্তের মধ্যে প্রবেশ করলো। বৃত্তটি যেন জীবন্ত, ধীরে ধীরে তাদের চারপাশ থেকে অদৃশ্য হয়ে গেল। মৃত্যুর মতো গভীর নীরবতা এসে তাদের চারপাশে নেমে এলো। রুমানার ঘরে বসে আছে সলিমুল্লাহ খান। তিনি প্যারানর্মাল বিষয় নিয়ে গবেষণা করার পাশাপাশি একজন হুজুরও। রুমানাকে দেখার জন্য তাকে এই বাড়িতে আনা হয়েছে আজ। রুমানার মা বলে কয়ে তার বাবাকে দিয়ে সলিমুল্লাহকে আনিয়েছেন। রুমানার বাবা আবার এসব অদৃশ্য শক্তি সম্পর্কে বিশ্বাস করেন না। হুজুর, রুমানার সাথে এমন কেন হয়েছিল? সলিমুল্লাহ চুপচাপ রুমানার দিকে তাকিয়ে আছেন। রুমানার মা আর বড় ভাই আগ্রহ দৃষ্টিতে তাকিয়ে আছে সলিমুল্লাহর দিকে। সৃষ্টিকর্তার নিকট শুকরিয়া আদায় করুন, রুমানার সাথে অনেক খারাপ কিছু ঘটতে পারত, কিন্তু কিছু হয়নি এখনো। আশা করি ভবিষ্যতেও কোনো সমস্যা হবে না। ওর সাথে খারাপ জিন ছিল কিছুদিন, তবে জিনটি মারা গিয়েছে। এই চমৎকার কিভাবে ঘটেছে আমি জানি না, তবে জিন মারা যাওয়ার পাশাপাশি রুমানার শরীরের চারপাশে অদৃশ্য এক সুরক্ষা কবচ তৈরি হয়েছে। এখন কোনো অশুভ শক্তি ওর আশেপাশে আসতে পারবে না। সলিমুল্লাহর কথায় রুমানা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। বাকিরাও মনে মনে সৃষ্টিকর্তার নিকট শুকরিয়া আদায় করছেন। ধন্যবাদ আপনাকে সবকিছু বলার জন্য, এটা আমার কাজ। রুমানার ভাই রিয়াজ বলল, চলুন আপনাকে এগিয়ে দিয়ে আসছি। দরকার নেই বাবা, আমি চলে যেতে পারবো। রিয়াজ সলিমুল্লাহকে বাড়ির দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসতে গেল। রুমানার মা মেয়ের পাশে বসলেন। আরিবা, আরিবা, আর কতক্ষণ ঘুমিয়ে থাকবে? রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া তো করবে নাকি? হাবিবার ডাকাডাকি শুনে আরিবার ঘুম ধীরে ধীরে পাতলা হচ্ছে, তবে পুরোপুরি ঘুম ভাঙছে না। হাবিবা হাল ছেড়ে দেওয়ার মেয়ে নয়। সে পাশের টেবিলের ওপর থেকে পানি ভর্তি গ্লাসটা হাতে নিল। সেখান থেকে অল্প কিছু পানি হাতে নিয়ে আরিবার চোখে মুখে ছিটিয়ে দিল। অল্প কিছু সময় পর চোখ মেলে তাকালো আরিবা। শরীরের ক্লান্ত ভাবটা এখন আর নেই। সোজা হয়ে বসলো সে। হাবিবাও পাশে বসলো। এবার রাত হয়ে গেছে, এতক্ষণ ঘুমিয়েছিলাম? অবাক হয়ে জিজ্ঞাসা করল আরিবা। হাবিবা মুচকে আসলো, জি মহারানী। কোথা থেকে যে এত ঘুম জড়ো হলো চোখে বুঝতে পারছি না, মনে হচ্ছিল। আরিবা কথা থামিয়ে দিল। কারোর উপস্থিতি অনুভব করেছিল সে, কিন্তু এটা কাউকে বলা ঠিক হবে কিনা বুঝতে পারছে না। কি মনে হচ্ছিল আরিবা? কিছু না, তুমি বসো, আমি একটু হাত মুখ ধুয়ে আসি, ভালো লাগবে।
আরিবা বিছানা থেকে উঠে দাঁড়ালো। হাতের ভিতর থেকে কালো গোলাপটা তখন বিছানায় পড়ে রইল। আরিবার আর চোখে তাকিয়ে দেখল সেটা। হাবিবা ফুলটা হাতে নিয়ে বলল, কালো গোলাপ সুন্দর তো। আরিবা কি বলবে ভেবে পাচ্ছে না। এই ফুল এলো কোথা থেকে? থাকো তুমি, আসছি আমি। হাবিবা ঘর থেকে বেরিয়ে গোসল ঘরের দিকে এগোলো। সেখানে গিয়েই চোখে মুখে পানি দিতে হবে। যেতে যেতে আরিবার মন গভীর ভাবনায় ডুবল। আজকের ঘুমটা মোটেও স্বাভাবিক ছিল না। আর ঘুমের মধ্যে ওরকম উত্তেজনার স্পর্শগুলো আরিবার শরীরে কাটা দিচ্ছে। স্পর্শগুলো যেন জীবন্ত এখনো আরিবাকে প্রভাবিত করছে। কিন্তু আচমকাই ভয় পেয়ে গেল সে। কোনো অশরীরী নয়তো? কোনোভাবে তার বাবার পেছনে পড়ে থাকা কোনো খারাপ শক্তি তার কাছে এলো না তো? আনমনে হাঁটতে হাঁটতে গোসল ঘরে গেল সে। চোখে মুখে পানি দিল। তার অনুমতি ব্যতীত এভাবে ছুঁয়ে দেয়া প্রাণীটি নিশ্চয়ই ভালো নয়। কিন্তু ফুল দেয়া তো ভালো বিষয়, কিন্তু ফুলের রংটাই কালো, আর কালো মানে নেতিবাচক প্রভাব। আর এবার কিশোরী মন ভাবনা নিয়ন্ত্রণ করতে পারছে না। শয়নকক্ষে 2 ছেলেকে ডেকে পাঠিয়েছেন মালিক আল জিন। নুসের যথাসময় কক্ষে উপস্থিত হলেও জুলফিকার এখন আসেনি। অবশ্য জুলফিকারের কাছে এর চেয়ে বেশি কিছু আশাও করে না কেউ। ঠিক এই কারণেই জুলফিকারের ওপর রাগ হয় আমার। কতটা কাণ্ডজ্ঞানহীন একজন জিন সে। হতাশজনক ভঙ্গিতে বললেন মালিক আল জিন। নুসের বাবার সামনে দাঁড়িয়ে আছে। এভাবে বলবেন না বাবা, জুলফিকার চলে আসবে। এসে গেছে আমি, কিছু দরকার থাকলে বলুন, নয়তো ঘুমাতে যাব। জুলফিকারের আগমনে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল নুসাইর। তবে তার এমন বেয়াদবির কারণে মালিক আল জিন রাগান্বিত হয়ে গেলেন। তুমি দিন দিন মাত্রাত্মিক বেয়াদব হয়ে যাচ্ছ জুলফিকার। দরকার আছে বলেই তোমাকে ডাকা হয়েছে, খোশ গল্প করতে নয়। জুলফিকার ভাবলেশীনভাবে একটা সোফায় বসল গিয়ে। শুনে ভালো লাগলো। বিরক্তির অন্যদিকে তাকালেন মালিক। নুসাইর পরিস্থিতি ঠিক করতে বলল, বাবা আপনি বলুন, কোনো সমস্যা হয়েছে কি? দীর্ঘশ্বাস ছাড়লেন জিন রাজা। তোমরা নিশ্চয়ই জানো জিন রাজ্যের নিয়মের কথা। নিয়ম অনুযায়ী পুত্র যোগ্য হলে তাকে সিংহাসনে বসতে হয়। তোমরা দুজনেই বড় হয়েছ, বৃদ্ধি, শক্তি, সৌন্দর্য সব দিকেই তোমরা যোগ্য হয়ে উঠেছ এখন। কিন্তু তোমাদের মধ্যে থেকে কাকে ভবিষ্যৎ রাজা হিসেবে নির্ধারণ করব সেটাই বুঝতে পারছি না। এখন তোমাদের মতামত আশা করছি। জুলফিকারের ঠোঁটের কোণে বিদ্রুপের হাসি ফুটল। বলল, নুসাইর আপনার যোগ্য পুত্র, তাকে সিংহাসনে বসাতে পারেন। এসব দায়িত্বের বোঝা আমার মতো বেয়াদবের পক্ষে সামলানো সম্ভব না। জুলফিকার কি হচ্ছে? জুলফিকার অন্যদিকে দৃষ্টিপাত করল। সত্যি সত্যি এসব আলোচনা ভালো লাগে না তার। রাজ্য ক্ষমতা নিয়ে তার কোনো আগ্রহ নেই। নিজের ইচ্ছে মতো বেঁচে থাকার মধ্যেই তার সব সুখ নিহিত আছে। বাবা আমাদের কিছু বলার নেই, আপনি আমাদের থেকে অধিক বিচক্ষণ জিন, তাই আপনি সিদ্ধান্ত নিন। লম্বা নিঃশ্বাস ছাড়লেন মালিক। নুসাইরের থেকে এমনটা আশা করেছিলেন সে। বেশ, তোমরা এখন এসো। আগামী 3 মাসের মধ্যে আমি আমার সিদ্ধান্ত জানাবো। নুসাইর জুলফিকারকে ইশারা করে বসা থেকে উঠতে বলল। জুলফিকার উঠে দাঁড়ালো ভাইয়ের পাশে। ঠিক আছে বাবা। 2 ভাই আলাদা ছন্দে কক্ষ ত্যাগ করল। মালিক আল জিন বিছানায় শরীর এলিয়ে দিলেন। নূর আল জোহরা জরুরি কাজে তার গৃহে গিয়েছেন, ফিরবে 2 দিন পর। জিনরাজ্যের বিকেল নেমে এসছে ধীরে ধীরে। আকাশ জুড়ে গাঢ় কমলা আর সোনালি রঙের ঢেউ খেলছে, যেন কারোর হাতে আঁকা এক অলৌকিক ছবি। দূরের পাহাড়গুলো সেই আলোয় জ্বলজ্বল করছে, চূড়াগুলো রূপালি আভায় ভিজে আছে। রাজপ্রাসাদের নীল পাথরের মিনারগুলো সূর্যের শেষ আলোয় দীপ্তি ছড়াচ্ছে। মনে হচ্ছে যেন সেগুলো আকাশের অংশ হয়ে গেছে। চারপাশে এক অদ্ভুত প্রশান্তি, তবে তার মাঝেও প্রাণের স্রোত বয়ে চলেছে। হাওয়ায় ভেসে থাকা বাজারের দোকানগুলো থেকে মশলা, সুগন্ধি আর অচেনা নীল রঙা ফলের গন্ধ ছড়িয়ে পড়ছে। নদীর জলে বিকেলের আলো পড়তেই তা তরল রূপোর মতো ঝলমল করতে উঠল। আর পানির ওপরে ভেসে বেড়াচ্ছে অসংখ্য আলোককণা, যেন নদীটা নিজেই তার ছড়িয়ে দিয়েছে। প্রাসাদের বাগানে মৃদু হাওয়া বইছে, সঙ্গে উড়িয়ে নিয়ে আসছে ফুলের পাপড়ি। সে পাপড়িগুলো হাওয়া স্রোতে ভেসে গিয়ে মিলে যাচ্ছে অস্তরঙ্গা আকাশে। জানার পাশে দাঁড়িয়ে আছে নুসাইর। তার মনে পড়ে আছে আরিবার দিকে। মেয়েটিকে ভালো করে দেখতে পর্যন্ত পারিনি, এমনটা মনে হচ্ছে তার। কিছুতেই যেন শান্তি পাচ্ছে না নুসাইর। আরিবার সাথে দেখা করলে কেমন হয় ভেবে দ্বিধায় পড়ে গেল সে। বিনা কারণে পৃথিবীতে যাওয়া কি উচিত হবে? কক্ষের ভিতরে পায়চারি করতে শুরু করেছে নুসাইর। তার অস্থির চিত্ত তাকে স্থির থাকতে দিচ্ছে না। একজন মানবীর জন্য কেন তার জন্য এই অদ্ভুত আকুলতা, এই অকারণ ব্যাকুলতা? সময়ের হিসাব বিবেচনায় হারিয়ে ফেলল নুসাইর। অবশেষে নিজের মনকে আর বেঁধে রাখতে পারল না। একটা দৃঢ় শ্বাস নিয়ে কক্ষের দরজা ঠেলে বাইরে বেরিয়ে গেল সে।
রাতে তেমন কিছু খায়নি আরিবা। এখানে আসার পর থেকেই তার খাওয়া দাওয়া কমে গেছে। বাড়ির খাবারের মতো খাবার কি আর কোথাও মেলে? না, মেলে না। মায়ের হাতের রান্না তো শুধু স্বাদের জন্য নয়, তার ভেতরে মেশানো থাকে মমতার উষ্ণতা, যা আর কোনো জায়গায় পাওয়া যায় না। আরিবা হাঁটতে যাবে। হাবিবা ও মারিয়া এসে বিছানায় শোয়া আরিবার পাশে বসলো। এখন আরিবা অবাক হয়ে জিজ্ঞাসা করলো, হ্যাঁ। হাবিবা হেসে জবাব দিল, না, তোমরা যাও, আমার ঘুম পাচ্ছে। কণ্ঠে ক্লান্তি মেশানো এর একরকম অনাগ্রহ। হাবিবা ঠোঁট বাঁকিয়ে হাসল। ঠিক আছে কুমারী, ঘুমাও তুমি, আমরা এলাম। আরিবা শুধু মাথা নেড়ে সম্মতি জানালো। ওরা কক্ষ থেকে বেরিয়ে গেল। এখানে প্রত্যেক শিক্ষার্থীর জন্য আলাদা ঘরের ব্যবস্থা আছে, তবে চাইলে অন্য কারোর সঙ্গে ঘর ভাগ করে থাকতে পারে। কিন্তু আরিবা একা থাকতেই যেন অভ্যস্ত হয়ে যাচ্ছে ধীরে ধীরে। আগামীকাল সাপ্তাহিক ছুটির দিন। অজানা এক অনুভূতি আরিবার মনকে বলে দিচ্ছে কাল বাবা মা আসবেন। তাদের উপর অভিমান কম নয় তার। এই হোস্টেলে পাঠানোর জন্য মন ভরে রাগ করেছে। নিজের ঘরে, নিজের মানুষ, নিজের শহর থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য কষ্ট জমেছে বুকের ভেতরে। তবু বাবা মা তো বাবা মাই। অভিমানের দেয়াল যত উঁচু হোক, তার উপর তাদের কোনো টানটা আরও গভীর হয়ে জমে থাকে। রাতে নীরবতায় হঠাৎই মনে হলো, যদি সত্যিকাল তারা আসে, মায়ের মুখের সেই শান্ত মমতার হাসিটা দেখলে, বাবার হাতের সেই নিরাপদ ছোঁয়াটা পেলে, তাহলে কি বুকের ভারটা একটু হালকা হবে? অদৃশ্য এক দরজা যেন বাতাস কেটে খুলে গেল। শব্দ নেই, কিন্তু হালকা নীল আলোয় কেউ ঢেউ খেয়ে গেল ঘরের ভেতরে। সে আলো ভেদ করে ধীরে ধীরে এগিয়ে এলো নুসাইরের অবয়ব। তার কালো পোশাকের প্রান্তে হালকা হাওয়া খোলা, চোখে গভীরতা, যেন হাজার বছরের রহস্য জমে আছে তাতে। এক পা দুপা নরম মেঝেতে নিঃশব্দ পদক্ষেপে সে ঘরে প্রবেশ করলো। চারপাশে একবার তাকালো, সবকিছু শান্ত, স্থির, প্রায় নিঃশব্দহীন। তার দৃষ্টি গিয়ে থামলো বিছানায় শুয়ে থাকা আরিবার ওপরে। তার মুখে স্বপ্নীল প্রশান্তি। নুসাইরের ঠোঁটের কোণে ধীরে ধীরে ফুটে উঠল এক মৃদু হাসি। আরিবার সদ্য ফোটা লাল টুকটুকে এক গোলাপ, যাকে ছুতে ইচ্ছা হয় তবুও ভয়ে হাত কাঁপে। ঘরের ভেতর আচমকায় যেন হাওয়া বদলে গেল। শীত দ্বারা বেয়ে ঠান্ডা হালকা শিহরণ নেমে এলো। অজান্তে শরীরটা টানটান হয়ে উঠল আরিবার। সে ধীরে ধীরে চোখ বন্ধ করল। গভীর 1, 2, 3 বার লম্বা নিঃশ্বাস ছাড়ল। শান্ত থাকার চেষ্টা, অথচ ভেতরে ভেতরে সতর্কতা বাড়ছে প্রতিটি মুহূর্তে। দুপুরবেলায় যখন সেই অদৃশ্য শক্তি এসেছিল, তখন হয়তো পুরোটা টের পায়নি সে, কিন্তু এখন তার প্রতিটি ইন্দ্রিয়া যেন বলে দিচ্ছে এখানে কেউ আছে। চোখ মুখ শক্ত করে ফেলল আরিবা। হৃদস্পন্দন ধীর হলেও তীক্ষ্ণ, আর ভেতরের অদ্ভুত ক্ষমতা যেন সক্রিয় হয়ে উঠছে। সে মনোযোগ গেঁথে দিল চারপাশের অদৃশ্য শূন্যতায়। গভীরভাবে অনুভব করতে চাইল কে এসেছে এখানে। ঘরের ভেতর আচমকা যেন হাওয়া বদলে গেল। শীত দ্বারা বেয়ে ঠান্ডার হালকা শিহরণ নেমে এলো। অজান্তে শরীরটা টানটান হয়ে উঠল আরিবার। সে ধীর চোখ বন্ধ করল। আরিবার ভিতরে সতর্কতা ক্রমে তীক্ষ্ণ হয়ে উঠছে। তার শ্বাসের শব্দ যেন কানে বাজছে স্পষ্ট হয়ে। মুহূর্তের ভেতরে সে বুঝল, এটা সেই দুপুরের মতো নয়। এবারে উপস্থিতি অনেক কাছের, অনেক গভীর। নুসাইর আরিবার হাবভাব পর্যবেক্ষণ করছিল এতক্ষণ। মেয়েটি যেন তার উপস্থিতি টের পেয়ে গেছে, কিন্তু সেটা কিভাবে সম্ভব? নুসাইর আরিবার দিকে এগোতে চেয়েও এগোলো না। বিছানার কাছে এসে কিছুটা দূরেই দাঁড়িয়ে রইল। তার কালো পোশাকের ভাঁজে সন্ধ্যার মতো রহস্য জমে আছে। সে ধীরে হাত তুলল, কিন্তু মাঝপথে থেমে গেল। মানুষকে ছোঁয়া, বিশেষ করে মেয়েদের, তার জন্য যেন অদৃশ্য কোনো নিষেধাজ্ঞা। আরিবার সরাসরি কিছু দেখতে না পেলেও তার চেতনা যেন সেই অদৃশ্য হাতের উষ্ণতা অনুভব করল। তবে আরিবা ভাবতে লাগলো, সে যদি কথা বলে তবে সামনে থাকা অস্তিত্বটি মিলে যাবে। কিছুক্ষণ এভাবেই কাটালো। আরিবা কথা বলেই ফেললো এবার। কে আছো এখানে? সামনে এসো, আমি তোমাকে দেখতে চাই। নুসাইর মিলে গেল না। চমকাল আরিবার অদ্ভুত আচরণে। এই মেয়ে কোনোভাবেই সাধারণ মানুষ হতে পারে না। সামনে এসো, এখানে কি আছো? নুসাইর আরিবার প্রশ্নের কোনো উত্তর দিতে পারল না, বরং এক গভীর দীর্ঘশ্বাস ফেলে বিছানার পাশে মেঝেতে আস্তে করে রেখে দিল এক ক্ষুদ্র স্ফটিকের টুকরো, যা নিজের আলোয় নীলাভ হয়ে চলছে। এটার মাধ্যমে আরিবা নুসাইরকে জানতে পারবে। বাতাস হঠাৎ ঘন হয়ে গেল, আলো ঢেউ খেলল, আর নুসাইর অবয়ব ধীরে ধীরে মিলে গেল অদৃশ্যতার গহ্বরে। সব শান্ত হয়ে এলো। আরিবার আশেপাশে নজর বোলাতে লাগলো। তার দৃষ্টি গেল মেঝের দিকে। সেখানে নীল আলোয় ঝিকিমিকি করছে সে স্ফটিক। আরিবার আঙ্গুলের ডগা স্ফটিকের ঠান্ডা ছোঁয়া ছুতেই তার শরীরের ভেতর দিয়ে কেমন যেন বিদ্যুতের মতো এক তরঙ্গ বয়ে গেল। মুহূর্তের জন্য শ্বাস আটকে গেল তার। চোখের সামনে ভেসে উঠল কিছু অস্পষ্ট ছবি। অদ্ভুত নীল আকাশ, অগ্নিরঙা মরুভূমি, আর তার মাঝখানে দাঁড়িয়ে থাকা এক ছায়ামূর্তি, যার চোখ যেন আকাশের সবচেয়ে গভীর রাতকেও হার মানায়।
সে ভড়কে গিয়ে স্ফটিকাটা হাত থেকে ফেলে দিল। মেঝেতে পড়তেই পাথরটা একবার কাঁপল, তারপর আবার নরম আলো ছড়াতে লাগলো। আর এবার বুক ধকধক করছে। তার মাথার ভেতরে কারোর গলার প্রতিধ্বনি, শব্দগুলো যেন দূর আকাশ থেকে ভেসে আসছে, তবু পরিষ্কার। আমি তোমায় বেছে নিয়েছি। কে? অজান্তেই ফিসফিস করে উঠল আরিবা। কিন্তু কোনো উত্তর নেই, শুধু হাওয়ার ভেতরে সেই গন্ধ যেটা দুপুরে অদৃশ্য উপস্থিতির সময়ও পেয়েছিল সে। গভীর মাদকতা মেশানো, কিন্তু ভেতরে কোথাও এক অজানা বিপদের আভাস। সে জানে এটা কোনো কাকতালীয় ব্যাপার নয়, নিশ্চয়ই অদ্ভুত কিছু ঘটেছে তার সাথে। বাইরে হালকা বৃষ্টি শুরু হয়েছে, জানলায় টুপটাপ শব্দ পড়ছে। আর এবার মনে হলো এখন ঘুমানো দরকার। আগামীকাল হয়তো বাবা মা আসবেন। জিন রাজ্যর আকাশে রাতের তারার মেলা, অদ্ভুত সেই তারা, পৃথিবীর তারার মতো নয়। মিনারের চূড়াগুলোয় চাঁদের আলো পড়ছে, মনে হচ্ছে যেন সেগুলো আকাশ থেকে ঝুলে আছে। চাঁদের আলোয় যেন আগুনের শিখা জ্বলছে। কিন্তু নুসাইরের চোখে এসবের কোনো মানে নেই। তার ভেতরটা এখন এক অদ্ভুত ঝড়ের মধ্যে ডুবে আছে। প্রাসাদের বাইরে একা বসে আছে নুসাইর। রাজ্য, সিংহাসন, ক্ষমতা এসব নিয়ে আজ বাবা কথা বললেন, কিন্তু তার মন পড়ে আছে একেবারে অন্য কোথাও।